ইন্দোনেশিয়া বর্তমানে তার ইতিহাসের অন্যতম উত্তপ্ত রাজনৈতিক সংকটের মুখোমুখি। আগস্টের শেষ সপ্তাহে শুরু হওয়া শান্তিপূর্ণ নাগরিক বিক্ষোভ এখন দেশব্যাপী সহিংস রূপ নিয়েছে, যা প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর নেতৃত্বাধীন সরকারের প্রতি এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই আন্দোলনের পেছনে রয়েছে দেশটিতে দীর্ঘদিনের অর্থনৈতিক অসমতা, রাজনৈতিক দুর্নীতি এবং সাধারণ মানুষের প্রতি সরকারের অবহেলার গভীর ক্ষোভ। আন্দোলনের সূচনা হয় গত 25 আগস্ট, যখন হাজারো মানুষ পার্লামেন্ট কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে সংসদ সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। প্রতিবেদন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসে 10 কোটি রুপিয়া বা $6,150 ভাতা পান, যা দেশটির গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। ধনী রাজনৈতিক অভিজাত গোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত এমন একটি সময়ে এসেছে যখন দেশের অধিকাংশ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এবং অর্থনৈতিক মন্দা, লাগামহীন মুদ্রাস্ফীতি ও করের বোঝায় জনগণ ক্লান্ত। সরকার একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও গণপূর্ত খাতে কাটছাঁট সহ কঠোর ব্যয় সংকোচনের ব্যবস্থা চালু করেছে। প্রাবোয়ো সরকারের এই দ্বিমুখী নীতি সাধারণ নাগরিকদের ক্ষুব্ধ করে তোলে। গত 28 আগস্ট বৃহস্পতিবার রাত থেকে আন্দোলনের পরিস্থিতি মোড় নেয় ভয়াবহ সহিংসতার দিকে, যখন জাকার্তার পার্লামেন্ট কমপ্লেক্স এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে আধাসামরিক পুলিশ ইউনিটের একটি সাজোয়া যান দ্রুত সরে যাওয়ার সময় 21 বছর বয়সী আফফান কুর্নিয়াওয়ান নামের একজন রাইড শেয়ারিং ডেলিভারি কর্মীকে চাপা দিয়ে মেরে ফেলে। সে সময় তিনি ডেলিভারি নেওয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনাটি বিক্ষোভকারীদের ক্ষোভকে চরম পর্যায়ে নিয়ে যায় এবং শান্তিপূর্ণ আন্দোলন ব্যাপক সহিংসতায় রূপ নেয়। প্রেসিডেন্ট প্রাবোয়ো এবং পুলিশের প্রধান আফফানের পরিবারের সাথে দেখা করে ক্ষমা চাইলেও তা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পারেনি। আফফানের নিহত হওয়ার ঘটনায় জাকার্তায় যে সহিংসতার শুরু, তা দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, পশ্চিম জাভা থেকে বালি এবং লোম্বকের দ্বীপপুঞ্জ পর্যন্ত। বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন সরকারি ভবন, বেশ কিছু প্রদেশের আঞ্চলিক সংসদ ভবন এবং জাকার্তায় অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট চালায়। ওইসব সংসদ সদস্য এর আগে বিক্ষোভকারীদের সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করেছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এসব ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত 10 এবং নিখোঁজ 20 জনের মতো বলে কয়েকটি মানবাধিকার সংগঠন জানাচ্ছে। সরকারি তথ্য মতে শুধু জাকার্তাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $3.3 মিলিয়ন সমান। সরকার শুরু থেকেই কঠোর হস্তে বিক্ষোভ দমনের চেষ্টা করে। প্রেসিডেন্ট প্রাবোয়ো সেনাবাহিনী ও পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং বিক্ষোভকে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের সাথে তুলনা করেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রায় 1,500 বিক্ষোভকারীকে আটক করে এবং রাবার বুলেট এবং টিয়ার শেল ব্যবহার চালিয়ে যায়। অন্যদিকে সরকারি নির্দেশে টিকটকও উস্কানিমূলক কন্টেন্ট ছড়িয়ে পড়া বন্ধ করতে ইন্দোনেশিয়ায় তাদের লাইভ স্ট্রিমিং সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। চলমান বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট প্রাবোয়ো তার চীন সফর বাতিল করেন এবং চাপের মুখে সংসদ সদস্যদের ভাতা কমানো এবং তাদের বিদেশ ভ্রমণের সুবিধা স্থগিত করেন। বিক্ষোভকারীদের মতে সরকার একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিক্ষোভ দমনে বল প্রয়োগ নীতিও অব্যাহত রেখেছে। তারা সরকারের পক্ষ থেকে এসব ছাড়কে এখন আর যথেষ্ট মনে করছেন না। আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে, যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিক্ষোভকে দেশদ্রোহ বা সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করাকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে। ইন্দোনেশিয়ার ইতিহাসে অর্থনৈতিক অসমতা, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে উত্তাল জনবিক্ষোভের ঘটনা এটাই প্রথম নয়। 1998 সালে প্রেসিডেন্ট সুহার্তো ছাত্র ও জনতার আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। চলমান এই আন্দোলন কেবলমাত্র একটি বিশেষ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়। বিশ্লেষকরা মনে করেন সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিবাদ দেশটির জবাবদিহিহীন দীর্ঘস্থায়ী পদ্ধতিগত সমস্যাগুলির প্রতিফলন এবং এর মাধ্যমে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা হতে পারে। কাজেই সাম্প্রতিক যে কোনো বিক্ষোভ থেকে এবারের আন্দোলনকে আলাদা বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের পক্ষে শুধুমাত্র কয়েকটি ছাড় দিয়ে বা বল প্রয়োগ করে এই আন্দোলন দমন করা সম্ভব নাও হতে পারে। বিক্ষোভকারীরা বিশ্বাস করে ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এই আন্দোলন। এর ফলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ন্যায় বিচার ও সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।